আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? এই তো আছি মোটামুটি। আপনি ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ক্লাসটা স্টার্ট করি। হ্যাঁ, ওকে। আমরা যতটুকু পর্যন্ত পড়ছি সেটা হচ্ছে ক্যাপাসিট্যান্স অফ এ সিঙ্গেল ফেজ টু ওয়ার লাইন পর্যন্ত পড়ছিলাম, এবং আমি বলছিলাম যে এই প্রমাণটা কিন্তু আমি হাদিস সালাতের বই থেকে পড়াইছিলাম আর কি। আর আমরা যে এই ইকুয়েশনটা নিয়ে আসছিলাম যে লাইন টু লাইন ক্যাপাসিট্যান্স হচ্ছে আমার ভ্যালুটা কত, সেই ভ্যালুটা আমরা নিয়ে আসছিলাম। তো আমরা যদি সেটা দেখি, একটু হোয়াইট বোর্ডে যাই। আচ্ছা, এখন আমরা যেটা বলছিলাম যে লাইন টু লাইন ক্যাপাসিট্যান্স, যদি এ লাইন এবং বি লাইনের মধ্যে ক্যাপাসিট্যান্স আমরা বের করতে যাই, তাহলে আমরা সেটার যে ইকুয়েশন পাইছিলাম সেই ইকুয়েশন ছিল, ধরেন সি এ বি বা সি ওয়ান টু যেটাই বলি না কেন একটা লিখলে হয়, জাস্ট আমরা বলতেছি যে লাইন টু লাইন ক্যাপাসিট্যান্স। তো আমরা ধরেন লাইন টু লাইন ক্যাপাসিট্যান্সের ইকুয়েশন কত ছিল, সেটা ছিল ইকুয়ালস টু পাই এপসাইলন নট দেন যে লন ডি বাই আর ছিল, লন ডি বাই আর ছিল। দেন কি এটা আমার ধরেন লাইন টু লাইন ক্যাপাসিটেন্স, ফ্যারাডে পার মিটার, এটা ইউনিট ছিল ফ্যারাডে পার মিটারে। ঠিক আছে, তো এখন দেখেন এটা ছিল আমার লাইন টু লাইন ক্যাপাসিটেন্স। এক নম্বর লাইন এবং 2 নম্বর লাইনের মধ্যবর্তী যে ক্যাপাসিটেন্সটা ফর্ম করছে সেই ক্যাপাসিটেন্সটা আমরা বের করছি। ওকে, তো আমরা বলছিলাম যে যদি আমরা, এটা ছিল লাইন টু লাইন ক্যাপাসিটেন্স, আমরা বললাম যে ক্যাপাসিটেন্স উইথ রেসপেক্ট টু নিউট্রাল, তার মানে নিউট্রাল ক্যাপাসিটেন্স যেটা, মানে আমরা একটা লাইনের সাথে যদি আরেকটা নিউট্রালের সাপেক্ষে যদি ক্যাপাসিটেন্স বের করি সেটাকে আমরা বলি নিউট্রাল ক্যাপাসিটেন্স। আমরা সেটা বলছিলাম যে নিউট্রাল ক্যাপাসিটেন্স হচ্ছে কত, আমার লাইন টু লাইন ক্যাপাসিটেন্সের দ্বিগুণ। নিউট্রাল ক্যাপাসিটেন্স হচ্ছে লাইন টু লাইন ক্যাপাসিটেন্সের দ্বিগুণ, তার মানে সি নিউট্রাল যেটা সেটা হচ্ছে টু সি ওয়ান টু, নিউট্রাল ক্যাপাসিটেন্সকে সাধারণত আমরা এখানে কিছু লিখি না, তো এটা হচ্ছে দ্বিগুণ। তার মানে আমার যে নিউট্রালের সাপেক্ষে যে ক্যাপাসিটেন্সটা হবে সেটা ভ্যালু কত আসে, এটাতে 2 দিয়ে গুণ করলেই হবে। তাহলে আমার আসে যে 2 পাই এপসাইলন নট লন ডি বাই আর, এবং এটার ইউনিট হচ্ছে ফ্যারাডে পার মিটার। ওকে, এখন আমরা বলছিলাম যে আজকে দেখাবো এই যে এখানে যে আমরা 2 দিয়ে গুণ করছি, এই 2 ফ্যাক্টরটা কেন আসছে। মানে আসলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে লাইন টু লাইন ক্যাপাসিটেন্সের দ্বিগুণের সমান হচ্ছে আমার ক্যাপাসিটেন্স উইথ রেসপেক্ট টু নিউট্রাল। তা আসলে দ্বিগুণটা কেন সেটা আমরা দেখাবো আজকে। তো আমরা তো জানি, ধরেন যে দুইটা লাইন এরকম, তো এটা হচ্ছে আমার এটা হচ্ছে 1 নাম্বার লাইন, আর এটা হচ্ছে আমার 2 নাম্বার লাইন, এবং এই লাইন এবং এই লাইনের মাঝখানে যে ক্যাপাসিটেন্সটা ফর্ম হয় সেটাকে আমরা বলতেছি যে C12। তো আমরা কি একটু দেখি তাহলে। আমরা এখন যখন দেখবো, দেখেন ক্রস সেকশনাল ভিউ দেখবো, তো 1 নাম্বার কন্ডাক্টরকে আমরা এখানে দেখাচ্ছি, এই যে 1 নাম্বার কন্ডাক্টর, এবং 2 নাম্বার যে কন্ডাক্টরটা সেটা হচ্ছে আমাদের এটা। আগের মতোই আমরা আগের ক্লাসে যে প্রমাণটা দেখেছি সেটাই, এবং এই 1 নাম্বার কন্ডাক্টর
এবং 2 নম্বর কন্ডাক্টরের মাঝখানে যে ক্যাপাসিট্যান্সটা ফর্ম করছে সেটাকে আমরা বলতেছি C12। এখন এখন একটু খেয়াল করেন। ওকে, তো এখন আমরা বলতেছি এখানে হচ্ছে 1 নম্বর কন্ডাক্টর এবং এটা হচ্ছে আমাদের 2 নম্বর কন্ডাক্টর। 1, এটা হচ্ছে 2। এখন দেখেন, তাহলে এই দুইটা লাইনের মাঝখানে একটা নিউট্রাল পয়েন্ট থাকবে, এই নিউট্রাল পয়েন্ট। তার মানে হচ্ছে কি যে তাহলে দেখেন এই দুইটা নিউট্রাল, এখানে যদি একটা নিউট্রাল পয়েন্ট থাকে তো এই নিউট্রাল পয়েন্টটাকে আমরা বলতেছি এন। এখন একটা জিনিস খেয়াল করেন, এটা জাস্ট মনে রাখেন এই দুইটা লাইনের মাঝখানে এটা হচ্ছে একটা নিউট্রাল পয়েন্ট। তো ধরেন আমরা একটা ইলেকট্রিক্যাল সার্কিটের কথা চিন্তা করি। কিরকম সার্কিট? ধরেন এটা হচ্ছে আমার একটা রেজিস্ট্যান্স, এটার একটা টার্মিনাল, এটার একটা টার্মিনাল। এই টার্মিনালকে বলতেছি এ আর এই টার্মিনালকে বলতেছি বি। তাহলে এ বি টার্মিনালে আমার হচ্ছে রেজিস্ট্যান্স আছে ধরেন এটা 6 ওহম। তাহলে এই রেজিস্ট্যান্সকে যদি আমরা বলি এইভাবে লিখতে পারি না? দেখেন তো, যেটাকে আমরা বলতে পারি যে এটা আমরা মান হচ্ছে যে ধরেন 6, তো এটাকে আমরা 4-2 লিখতে পারি অথবা 3-3ও দিতে পারি, যাই হোক। দেখেন এইভাবে লেখা যায় কিনা, লেখা যায়? একটু রেসপন্স করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি দেখেন, এটার মানে হচ্ছে যেটা আমি বুঝাতে চাচ্ছি যে তাহলে দেখেন তার মানে হচ্ছে কি এই দুইটা রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে এটা। এই দুইটা রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে এটা। এই দুইটা তার মানে হচ্ছে কি যে এটা সিরিজ আকারে আছে, তার মানে সিরিজ আকারে থাকলে আমরা কি করি, দুইটা রেজিস্ট্যান্সের মান যোগ করি। তাহলে 4+2 সেটা হচ্ছে এই যে 6, সেটা যে উপরে। এভাবে আমরা হচ্ছে যে সার্কিট রিডিউস করি বা ইকুইভ্যালেন্ট একটা সার্কিট আমরা শুনছি না ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে এই দুইটা রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আবার আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটও তৈরি করি, মানে একটা বড় সার্কিটকে ছোট করে ওই কম্পোনেন্টস গুলোকে ইকুইভ্যালেন্ট করে করে নিয়ে এসে আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিটও তৈরি করতে পারি। তো ওই রকমই একটা খেয়াল করেন যে এখানে হচ্ছে কি যে আমাদের এটা ছিল এক লাইন, 1 নম্বর লাইন এবং 2 নম্বর লাইনের মাঝখানে যে ক্যাপাসিটেন্সটা তৈরি হয়েছে সেটা হচ্ছে C12। তো মাঝখানে একটা নিউট্রাল পয়েন্ট আছে, তাহলে আমরা কি বলতে পারি যে এইখানে একটা লাইনের সাথে একটা নিউট্রালের সাপেক্ষে একটা ক্যাপাসিটেন্স তৈরি হয়েছে। আবার 2 নম্বর লাইনের সাথে নিউট্রাল পয়েন্টে, এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট, এই নিউট্রাল পয়েন্টে একটা ক্যাপাসিটেন্স তৈরি হয়েছে। আচ্ছা, এখন তাহলে কি দেখা যাচ্ছে যে তাহলে আমরা ধরেন এটাকে আমি বলতে পারি যে 1 নাম্বার C1n লিখতে পারি, আবার এটাকে লিখতে পারি C2n। তাহলে দেখেন যে তাহলে কি বলা যাচ্ছে এখান থেকে, যে দেখেন 1 নাম্বার লাইন এবং 2 নাম্বার লাইনের মাঝখানে যে ক্যাপাসিট্যান্স তৈরি হয়েছে সেটা হচ্ছে এটা। আবার 1 নাম্বার লাইন এখানে আবার দুইটা ভাগে ভাগ করছে, তার মানে হচ্ছে কি C1n এবং C2n এর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হচ্ছে C12। দেখেন এতটুকু বুঝতে পারছেন কিনা? C1n এবং C2n এর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হচ্ছে এই C12। আচ্ছা, তাহলে যদি বুঝতে থাকেন তাহলে দেখেন, তাহলে আমরা ওই রেজিস্ট্যান্সের ওইখানে কি লিখতাম যে 4+2, ওইখানে আমরা লিখছিলাম 6। তাহলে এইখানেও আমাদের ক্যাপাসিটেন্সটা কি হচ্ছে সিরিজে আছে, বাট এটা হচ্ছে ক্যাপাসিটেন্স আমার সিরিজে আছে। তাহলে এটা আমরা সিরিজে থাকলে কিভাবে লিখতে পারি, সেটা হচ্ছে 1/C1n ক্যাপাসিটেন্সকে আমরা যেভাবে লিখি আর কি ক্যাপাসিটেন্সের জন্য, আপনারা দেখবেন ইন্টারে পড়ছেন, তো C1n/C2n ইকুয়ালস টু হচ্ছে কত, C12। এভাবে লেখা যায় ইনভার্স করে। তাহলে এরকম যদি হয় দেখেন, তাহলে আমরা বললাম যে এটা হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সের ইকুয়েশন। এবং আমরা দেখেন কি হচ্ছে, এখন আমরা এখানে বলতেছি C1n এবং C2n। তো আমরা ধরে নিচ্ছি যে C1n এবং C2n ইকুয়াল, দুইটা পরস্পর সমান। ধরে নিচ্ছি যে C1n এবং C2n পরস্পর সমান।
তাহলে যদি সমান হয় তাহলে আমরা এরকম দুইটাকে আলাদা আলাদা সিম্বল দিয়ে না লিখে আমরা নর্মালি সি দিয়ে লিখতে পারি, যেটা হচ্ছে আমার কি সি মানে কি বোঝাচ্ছে, মানে C1n অথবা C2n, তার মানে হচ্ছে যে কোনো একটা লাইনের সাথে এসে নিউট্রাল, যে কোনো একটা লাইনের সাথে নিউট্রালের সাপেক্ষে যে ক্যাপাসিটেন্সটা সেটা, তার মানে হচ্ছে নিউট্রাল ক্যাপাসিটেন্স সে বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে একটা কমন সিম্বল সি দিয়ে লিখে নিতে পারি। তাহলে এখন কি করব, C1 এর জায়গায় Cn বসাবো, সি বসাবো, এই যেখানে সি লিখছি, এবং এখন C2n এর জায়গায় আমি কি বসাবো, সি বসাবো। তাহলে দেখেন এটা আসলো। এখন আপনি নর্মালি যোগ করেন কত আসে, তাহলে এখানে আসবে C1 + 1, তাহলে আসবে 2, এখানে আসবে হচ্ছে যে 1/C12, তাহলে আলটিমেটলি যেটা আসবে যে এখানে সি ইকুয়ালস টু হচ্ছে কত 2C12। তার মানে হচ্ছে কি দেখেন যে নিউট্রালের যে ক্যাপাসিটেন্স সেটা হচ্ছে কি লাইন টু লাইন ক্যাপাসিটেন্সের দ্বিগুণের সমান, সেটাই প্রুফ দেখালাম। বুঝা গেছে? বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এখন আমরা যেটা করতে পারি যে আমরা দেখলাম যে লাইন টু লাইন ক্যাপাসিটেন্স কত ছিল, আমরা একটু দেখি আরেকবার, যে লাইন টু লাইন ক্যাপাসিটেন্স ছিল পাই এপসাইলন নট, দেন ছিল লন D/R, সেটা হচ্ছে কত ফ্যারাডে পার মিটার, এটা ছিল ইউনিট। আর আমরা যদি লাইন টু লাইন যদি নিউট্রাল ক্যাপাসিটেন্স বলি তাহলে সি ইকুয়ালস টু ছিল 2 দিয়ে গুণ করতে হবে, সেটা ছিল 2 পাই এপসাইলন নট লন D/R, সেটা হচ্ছে কত ফ্যারাডে পার মিটার। আচ্ছা, এখন 2 পাই এপসাইলন নট, এটার বদলে আপনি লিখতে পারেন যে আমরা কি জানি দেখেন, আমরা জানি এপসাইলন, নর্মালি এপসাইলন যেটা সেটা ছিল কত, এপসাইলন ইকুয়ালস টু রিলেটিভ, মানে এটা হচ্ছে পারমিটিভিটি, পারমিটিভিটি হবে রিলেটিভ পারমিটিভিটি এবং শূন্য মাধ্যমের যে পারমিটিভিটি তার গুণফলের সমান। এখন দেখেন এখানে যেহেতু আমরা এয়ার বলতেছি বা বায়ু মাধ্যম বলতেছি, তো বায়ু মাধ্যমে আমাদের যে রিলেটিভ পারমিটিভিটি আর কি, এটা কত হয়, মানে এপসাইলন আর এর মানটা কত হয়। বায়ু মাধ্যম যদি আমি বলি তাহলে সেই ক্ষেত্রে রিলেটিভ পারমিটিভিটি সেটার মান হচ্ছে আমার 1 হয়। এখানে যদি আমি 1 বসাই তাহলে সেই ক্ষেত্রে আমার আসে বায়ু মাধ্যমের জন্য এপসাইলন ইকুয়ালস টু কত এপসাইলন নট, যেমন আমরা এপসাইলন নট এর মান জানি, এপসাইলন নট এর মান হচ্ছে কত 8.854 ইন্টু হচ্ছে 10⁻⁻12। তাহলে দেখেন এটা হচ্ছে এপসাইলন, তাহলে আপনি যদি এখানে 2 ইন্টু পাই দিয়ে গুণ করেন এবং এপসাইলন নট দিয়ে গুণ করেন, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু আমরা ইয়ার মাধ্যমের জন্য এই ইকুয়েশন, যদি অন্য কোনো মাধ্যম আসে সেক্ষেত্রে আমাকে ক্যালকুলেশন করতে হবে এইভাবে। তাহলে এপসাইলন কত, তাহলে এপসাইলন হচ্ছে আমার এপসাইলন আর এবং হচ্ছে কত এপসাইলন নট। তো এপসাইলন নটের মান তো আমার অলওয়েজ ফিক্স থাকে কারণ এটা হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট, সো 8.854 × 10⁻²12। আর যদি অন্য মাধ্যমে থাকে সেক্ষেত্রে আমার এপসাইলন আর এর মানটা চেঞ্জ হবে, কোশ্চেনে বলে দেওয়া থাকবে এপসাইলন আর এর মান কত। ঠিক আছে? তো এটা হচ্ছে কি আমার এপসাইলন আর এর মানটা এইভাবে এখানে হচ্ছে যে এপসাইলন আর এর মানটা তখন এখানে বসাইতে হবে, বসায় নিলে যে এপসাইলনের মানটা থাকে সেই এপসাইলনের মানটা এখানে বসাই দিতে হবে, মানে এখানে আমার মান বসবো হচ্ছে এপসাইলনের। যেহেতু আমরা ইয়ার মাধ্যম বলি, তো এর মাধ্যমে এপসাইলন আর এর মান 1 থাকে এবং সেই ক্ষেত্রে এপসাইলনের মান কত থাকে এপসাইলন নট এর সমান, এই কারণে আমরা এখানে এপসাইলন নট লিখি। তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তো এইভাবে যদি ইয়ার মাধ্যম ছাড়া যদি অন্য কোনো মাধ্যম থাকে সেই ক্ষেত্রে এপসাইলন আর এর মানটা দিয়ে দেওয়া থাকবে, তো সেখান থেকে আমাকে এপসাইলনের মানটা বের করে নিতে হবে, এই এপসাইলনের মানটা বের করে নিতে হবে এবং এই এপসাইলনের মানটা দেন আমাকে এখানে বসাই দিতে হবে। বুঝা গেছে? তাহলে জি স্যার। তাহলে দেখেন এখন যদি আমি এই মানটা এখন বের করি, আমরা এটা ইয়ার মাধ্যমের কথা চিন্তা করতেছি, তাহলে 2 পাই এপসাইলন নট, এটার মান বের করবেন, এটার মান বের করলে আসবে হচ্ছে 0.0556, এরকম আসবে কি, দাঁড়ান আমি একটু এটার মান আসবে 5.56 × 10⁻11। হ্যাঁ হ্যাঁ ওরকমই আসবে।
আচ্ছা আমি ফার্স্টে দাঁড়ান এই কোশ্চেনটা এখানে লিখি, তারপর আমি ক্যালকুলেট করতেছি পরে। এখানে দেখেন 2 পাই এপসাইলন নট ইন্টু লন ডি বাই আর, এটা ছিল কত ফ্যারাডে পার মিটার, তাই না? এখন ধরেন ইন্ডাকটেন্স ইকুয়েশনটা আমি এখানে লিখি। ইন্ডাকটেন্স ইকুয়েশন কত ছিল? 2 ইন্টু 10⁻⁷, তাই না? লন স্যার কত ছিল? জিএমডি জিএমডি বা জিএমআর। জিএমডি ছিল ডিভাইডেড বাই জিএমআর ছিল। এখন যেটা একটু খেয়াল করে দেখেন, জিএমডি বাই জিএমআর, ওকে। এখন যেটা হলো, এখন তো এটার ইউনিট কত? এটা তো ফ্যারাডে পার মিটার, এটার ইউনিট হচ্ছে কত? এটার ইউনিট কত? হেনরি পার মিটার না? হেনরি পার মিটার। আচ্ছা, আমি যদি এখন বলি যে এটাকে আপনি মিলি হেনরি পার কিলোমিটারে নিয়ে আসেন, আর এটাকে আমি বলতেছি মাইক্রো ফ্যারাডে পার কিলোমিটারে নিয়ে আসেন, মাইক্রো ফ্যারাডে পার কিলোমিটার এটাকে। আর ইন্ডাকটেন্সকে আপনি বের করে নিয়ে আসবেন হচ্ছে যে মিলি হেনরি পার মিটার। তাহলে কিভাবে বের করবেন বলেন তো? স্যার এটা হচ্ছে কি এখানে, ফ্যারাডে না? জি এটা তো স্যার, ফ্যারাডে, তাহলে এখানে কত দিয়ে গুণ? এখানে এক ফ্যারাডে হচ্ছে কত? এক ফ্যারাডে মানে হচ্ছে কি উপরে আছে ফ্যারাডে ডিভাইডেড বাই মিটার। এখন এক ফ্যারাডে সমান সমান হচ্ছে কত? 10⁻⁻6 ফ্যারাডে। জি স্যার। আর মিটার হচ্ছে 10⁻³ 3। 10⁻³ কিলোমিটার, তাই না? তাহলে এখানে আমার আসবে হচ্ছে মাইক্রো ফ্যারাডে পার কিলোমিটার। এখন এটা কত আসে? এটা উপরে চলে যাবে, তাহলে আলটিমেটলি আমার আসবে ইন্টু 10⁻³ 10⁻³ তার মানে এই ইকুয়েশনের সাথে 2 পাই এপসাইলন নট ইন্টু লন ডি বাই আর, এটার সাথে যদি আপনি 10⁻³ গুণ করেন, তাহলে আমি যে ইউনিটটা পাবো সেটা হচ্ছে কি মাইক্রো ফ্যারাডে পার কিলোমিটার ইউনিট। এখন 2 পাই এপসাইলন নটকে এখন যদি এই পুরাটা মান যদি আপনি করেন, তাহলে আমার আসবে কত দেখেন? 0.0556 আসে কিনা দেখেন। তাহলে আমরা আলটিমেটলি ইকুয়েশনটাকে লিখতে পারি 0.0556, দেন এখানে লিখবো হচ্ছে লন ডি বাই আর, সেটা হচ্ছে মাইক্রো ফ্যারাডে পার কিলোমিটার। দেখেন বুঝা গেছে কিনা? জি স্যার। ঠিক আছে। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে এটা দেখবেন আপনাদের হাদিস বইয়ে কোশ্চেন গুলো দেওয়া আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। তারপর এখন দেখেন কি করব। তাহলে এখানেও যদি আমি বলি, এটা তো আমরা ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে বললাম, এইভাবে যে ইউনিটে বের করতে বলবো ওইভাবে এই ইউনিটে কনভার্ট করে নিতে হবে। আচ্ছা এখন দেখেন, যদি এল এর ক্ষেত্রে বলি, এল এর ক্ষেত্রে আমি বলছি মিলি হেনরি পার মিটার, মিলি হেনরি পার সরি এখানে কিলোমিটার হবে, মিলি হেনরি পার কিলোমিটার। তাহলে দেখেন, তাহলে এখানে হচ্ছে 2 ইন্টু 10⁻⁷, দেন এখানে ছিল হচ্ছে লন জিএমডি বাই জিএমআর। আচ্ছা থাকলো, তাহলে হেনরি পার মিটার, তাহলে 1 হেনরি সমান সমান কত মিলি হেনরি? 10⁻³ মিলি হেনরি। আর 1 মিটার সমান সমান কত কিলোমিটার? 10⁻⁻3, তাই না? এটাকে যদি উপরে নিয়ে যাই, তাহলে আমার আলটিমেটলি আসবে হচ্ছে 10⁻6। তাহলে এটাকে যদি আমি 10⁻6 দিয়ে গুণ দেই ইন্টু 10⁻6, তাহলে আমার এটা ইউনিটে চলে আসবে কত? মিলি হেনরি পার কিলোমিটার। তাহলে আলটিমেটলি 10⁻⁷ এবং 10⁻6 কত আসবে? 10⁻⁻1, 2 ইন্টু 10⁻⁻1, তাহলে 2 ইন্টু 10⁻⁻1 কত? 0.2 না? তাহলে এটা আমার আসতেছে আলটিমেটলি 0.2 লন জিএমডি বাই জিএমআর মিলি হেনরি পার কিলোমিটার। বুঝা গেছে? এভাবে আমাদের ইউনিটে কনভার্সন করে নিতে হবে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা আমরা তো এই পার্টটুকু দেখে ফেলছি, এবং ক্যাপাসিটেন্স অফ এ 3 ফেজ লাইন উইথ ইকুইল্যাটারাল স্পেসিং, এগুলো আমরা প্রমাণ দেখব না,
এগুলা জাস্ট আমরা ইকুয়েশন দেখবো। এই প্রমাণগুলা যেভাবে করে আসছে ওইরকম ভাবে ইন্ডাক্টরের মতোই, জাস্ট ক্যালকুলেশন ভিন্ন। এখানে দেখেন যে 3 ফেজের জন্য সেম সূত্র আসবে, তার মানে সেখানে লাইন টু লাইন ক্যাপাসিটেন্স বা নিউট্রাল ক্যাপাসিটেন্স যেটা আমরা বের করছিলাম সেটা মান হচ্ছে কত 2πε0। 3 ফেজ লাইনের জন্য সেম 2πε0 ডিভাইডেড বাই লন ডি বাই আর, এবং এটা ইউনিট ছিল অবশ্যই ফ্যারাডে পার মিটার। তাহলে 3 ফেজ ইকুইল্যাটারাল স্পেসিং, ইকুইল্যাটারালি যেখানে সিমেট্রিক্যাল স্পেসিং, তার মানে সিমেট্রিক্যাল স্পেসিং বলতে আমরা কি বুঝি, সিমেট্রিক্যাল স্পেসিং এর জন্য এই সূত্রটা খাটবে। তাহলে সিমেট্রিক্যাল স্পেসিং বলতে আমরা কি বুঝি দেখেন, সিমেট্রিক্যাল স্পেসিং বলতে হচ্ছে যে এই একটা কন্ডাক্টর, এই একটা কন্ডাক্টর, এই একটা কন্ডাক্টর, এবং কন্ডাক্টরের মধ্যে পরস্পর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের ইকুয়াল। তো সিমেট্রিক্যাল স্পেসিং এর জন্য আমাদের হচ্ছে এরকম 2πε0 লন ডি বাই আর। আর যদি অ্যাসিমেট্রিক্যাল স্পেসিং থাকে, এই অ্যাসিমেট্রিক্যাল স্পেসিং এখানে দেখেন তো কোন টেকনিকটা ইউজ করা হয়েছে। অ্যাসিমেট্রিক্যাল স্পেসিং মানে কি, যে একটা কন্ডাক্টরের মধ্যে পরস্পর দূরত্ব কি, কন্ডাক্টরের মধ্যে পরস্পর দূরত্ব সমান না, তাই না? কন্ডাক্টরগুলোর মধ্যে পরস্পর দূরত্ব সমান না। এটা যদি 1, 2 এবং 3 হয়, 1 থেকে 2 নম্বর কন্ডাক্টরের মধ্যবর্তী দূরত্ব যা হবে 2 থেকে 3 নম্বর কন্ডাক্টরের মধ্যবর্তী দূরত্ব সেম হবে না। ঠিক 1 নাম্বার এবং 3 নম্বর কন্ডাক্টরের মধ্যবর্তী দূরত্ব সেম হবে না। তো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আনসিমেট্রিক্যাল স্পেসিং, মানে আমাদের কন্ডাক্টরের মধ্যে পরস্পর দূরত্বটা সমান না। এরকম যদি আনসিমেট্রিক্যাল স্পেসিং থাকে তখন আমরা কি করে নেই, সিস্টেমটা আনব্যালেন্স থাকে। তো কারণ হচ্ছে প্রত্যেকটা লাইনে হচ্ছে ক্যাপাসিটেন্স এবং ইন্ডাকটেন্সের মানগুলো আমার ভিন্ন রকম থাকে, ইকুয়াল থাকে না। যার ফলে আমরা কি করতে থাকি, যে একটা টেকনিক ইউজ করি, যার ফলে কি হয়, একটা ব্যালেন্স সিস্টেম তৈরি হয়, যার ফলে প্রত্যেকটা লাইনে আমার হচ্ছে ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্সের মান সমান হয়। তো ওই টেকনিকটা এখানে ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে ট্রান্সপোজিশন টেকনিক, চিত্র দেখে বোঝা যাচ্ছে। এবং এই ট্রান্সপোজিশন টেকনিকটা কিভাবে করা হয় সেটা আমি আগের ক্লাসে বলছি। তো এই ট্রান্সপোজিশন টেকনিক এখানে ইউজ করা হয়েছে। তো এখানে দেখেন এ এবং বি কন্ডাক্টরের মধ্যবর্তী দূরত্ব, মানে এটা যদি 1 নাম্বার লোকেশন হয়, এটা যদি 2 নাম্বার লোকেশন হয়, এটা যদি 3 নাম্বার লোকেশন হয়, তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার লোকেশনের মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া হচ্ছে D3, এবং এই D2 হচ্ছে কত 1 নাম্বার এবং 3 নাম্বার লোকেশনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে D2, আর D1 হচ্ছে 2 নাম্বার এবং 3 নাম্বার লোকেশনের মধ্যবর্তী দূরত্ব। তার মানে আমার দূরত্ব কি হচ্ছে না, এখানে সেম হচ্ছে না, কন্ডাক্টরের মধ্যবর্তী পরস্পর দূরত্ব হচ্ছে সেম হচ্ছে না, এই জন্য এটাকে বলা হচ্ছে আনসিমেট্রিক্যাল স্পেসিং। তো এই কারণে কি সিমেট্রিক্যাল ট্রান্সপোজিশন টেকনিক ইউজ করা হয়েছে। তো ট্রান্সপোজিশন টেকনিক ইউজ করার পরে এখানে হচ্ছে আমরা একটা ব্যালেন্সড অবস্থায় নিয়ে আসছি। আচ্ছা, তো এরকম যদি আনসিমেট্রিক্যাল স্পেসিং থাকে তো তাদের জন্য আমরা এরকম সূত্রগুলো বের করতে পারি। তো ওইটার জন্য আমরা নিউট্রাল ক্যাপাসিটেন্সের যে সূত্রটা হবে সেটা হচ্ছে 2πε0। এখানে ছিল লন কত ছিল, ডি ছিল, বাট এখানে যেহেতু আনসিমেট্রিক্যাল স্পেসিং এই কারণে এখানে আসবে লন জিএমডি ডিভাইডেড বাই হচ্ছে আর, এবং ইউনিট হবে ফ্যারাডে পার মিটার। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন দেখেন, এখন আমরা যে টপিকে যাব সেটা হচ্ছে ইফেক্ট অফ আর্থ অন দি ক্যাপাসিটেন্স অফ 3 ফেজ ট্রান্সমিশন লাইন। তাহলে দেখেন কি হচ্ছে, ইফেক্ট অফ আর্থ অফ দ্য ক্যাপাসিটেন্স অফ 3 ফেজ ট্রান্সমিশন লাইন। ওকে, এখন দেখেন একটু আমরা খেয়াল করি, যদি ব্যালেন্স সিস্টেম হয় আমরা এখানে 3 ফেজ সিস্টেমের সাথে তুলনা করি। তো 3 ফেজ সিস্টেমের সাথে যদি আমরা তুলনা করি, দেখেন ধরেন আমরা ওয়াই সিস্টেম আছে, তো ওয়াই সিস্টেমে আমার হচ্ছে কি 3টা লাইন থাকে এবং একটা নিউট্রাল পয়েন্ট থাকে। তো আমরা কি জানি যে নিউট্রাল আইএন, নিউট্রাল ইকুয়ালস টু কত, সামেশন অফ দ্য কারেন্ট অফ দ্য 3 ফেজ লাইন না? তার মানে আইএন ইকুয়ালস টু কত হবে, আইএন ইকুয়ালস টু আইএ প্লাস আইবি প্লাস আইসি, মানে 3টা লাইনের কারেন্টের যে যোগফল, ওই যোগফলের সমান পরিমাণ কারেন্ট আমার নিউট্রাল লাইনের মধ্যে দিয়ে যায়। এখন একটা কথা আছে, যদি ব্যালেন্স
অবস্থায় থাকে। যদি সিস্টেমটা আবার ব্যালেন্সড হয় তাহলে তিনটা কারেন্টের যোগফল IA প্লাস IB প্লাস IC। যদি সিস্টেমটা ব্যালেন্সড হয় তাহলে ব্যালেন্স অবস্থায় তিনটা কারেন্টের যোগফলের মান আমার 0 হয়। তার মানে এখানে নিউট্রালের মধ্যে দিয়ে তাহলে আলটিমেটলি কি পরিমাণ কারেন্ট যাচ্ছে? 0 কারেন্ট। তার মানে নিউট্রাল লাইনের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করে না। তার মানে যদি নিউট্রালের মধ্যে দিয়ে যদি কোনো কারেন্ট ফ্লো না করে তাহলে কি হচ্ছে? যে আপনার নিউট্রালের মধ্যে দিয়ে কোনো চার্জ ফ্লো হবে না। কারেন্ট ফ্লো করছে না মানে কোনো চার্জ ফ্লো করতেছে না। আর চার্জ ফ্লো না করার কারণে হচ্ছে কি, আমাদের নর্মালি হচ্ছে যে এই আর্থিং এর যে ইফেক্টটা সেটা আমার ক্যাপাসিটেন্সের উপর থাকে না। আর নর্মালি একটা জিনিস খেয়াল রাখবেন যে 3 ফেজ লাইন যদি আমরা চিন্তা করি, এটা যদি আমাদের গ্রাউন্ড লেভেল হয় তাহলে দেখেন আমি ওভারভিউতে কি বললাম। ধরেন এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের একটা ওভারহেড লাইন, এবং এখানে দেখেন এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। এবং আপনি যদি তারগুলা খেয়াল করেন, তারগুলা এইভাবে টানা হয়, এইভাবে টানা হয় তারগুলা। এখন আপনি জিনিস একটা খেয়াল করেন যে আমার মাটি থেকে যে পরিমাণ উচ্চতায় তার থাকে, তার যে দূরত্ব সেটা আমার লাইন টু লাইনের মধ্যবর্তী দূরত্বের চেয়ে অনেক বেশি হয় না? এটা হচ্ছে আগে খেয়াল করেন জিনিসটা কি বললাম, দেখেন ঠিক আছে কিনা। আমি যেটা বলছি সেটা কি ঠিক আছে কথাটা? একটা তার গ্রাউন্ড লেভেল থেকে যে উচ্চতায় লাগানো হয় তার দূরত্ব কিন্তু আমার তারগুলো মধ্যবর্তী দূরত্বের তুলনায় অনেক বেশি। এটা হওয়ার কারণে, এবং আবার যদি সিস্টেমটা ব্যালেন্সড হয় তাহলে দেখেন এখানে কি বলছি যে এখানে ব্যালেন্স একটা কথা লেখা আছে, এই যে ব্যালেন্স। আর যদি সিস্টেমটা ব্যালেন্স হয় তাহলে কি হচ্ছে দেখেন, নিউট্রালের মধ্য দিয়ে আমার আলটিমেটলি কোনো কারেন্ট ফ্লো করে না। কারণ নিউট্রালের কারেন্টের কত হচ্ছে IA প্লাস IB এবং IC এর সমান। এবং যদি ব্যালেন্স সিস্টেম হয় সেক্ষেত্রে আমার তিনটা কারেন্টের যোগফলের মান হচ্ছে কত? 0 হয়। যার ফলে নিউট্রালের মধ্য দিয়ে আমার কোনো কারেন্ট ফ্লো করে না। তার মানে ব্যালেন্সড অবস্থায় আমার নিউট্রালের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না। এই যেহেতু কোনো কারেন্ট ফ্লো করছে না তার মানে নিউট্রাল লাইনের মধ্য দিয়ে কোনো চার্জ ফ্লো করে না। তো কোনো চার্জ ফ্লো না করার কারণে আমার হচ্ছে কি, এখানে এই আর্থিং এর উপর আর যেটা আছে আর্থের ইফেক্ট আমার ক্যাপাসিটেন্সের উপর চলে আসে না। এই কারণে আমরা কি ক্যালকুলেশন করার সময় ওই আর্থিং এর ইফেক্টটা নেগলেক্ট করতে পারি। আচ্ছা, এই কারণে বলা হয়েছে দেয়ারফর দ্য ইফেক্ট অফ আর্থ ক্যান বি নেগলেক্টেড ফর ক্যাপাসিটেন্স ক্যালকুলেশন। কখন? স্টেডি স্টেটের জন্য বা ব্যালেন্স সিস্টেমের জন্য। আর যদি আনব্যালেন্সড অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু IA IB এবং IC এর মান 0 হয় না। সেক্ষেত্রে যে কোনো একটা ভ্যালু থাকে, একটা রেজাল্টেন্ট ভ্যালু থাকে, ধরেন সেটা হচ্ছে আমার এক্স। যদি একটা রেজাল্টেন্ট ভ্যালু থাকে তাহলে সেক্ষেত্রে আমার IN এর ভ্যালু কত হবে? একটা রেজাল্টেন্ট ভ্যালু থাকবে। তার মানে নিউট্রালের মধ্য দিয়ে আমার একটা কারেন্ট ফ্লো করবে। এই নিউট্রালের মধ্য দিয়ে কারেন্টটা ফ্লো করার কারণে আমি তখন আর কি করতে, মানে নিউট্রালের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, তার মানে তখন চার্জের ফ্লো হচ্ছে। এই চার্জ ফ্লো করার কারণে, এই কারণে আমরা তখন আর কি করতে পারি না আনব্যালেন্স সিস্টেমের জন্য। তখন হচ্ছে কি, আর যে আর্থের যে ইফেক্ট আছে সেটাকে আমাকে কনসিডারেশনে নিয়ে আসতে হয়। তার মানে তখন আমরা আর কি করতে পারি না, ওইটাকে নেগলেক্ট করতে পারি না। তার মানে আনব্যালেন্সড অবস্থায় ওই আর্থিং এর ইফেক্টটা তখন আমাদের ক্যালকুলেশনে নিয়ে আসতে হয়, তখন আর নেগলেক্ট করা যায় না। বাট ব্যালেন্সড অবস্থায় আমরা নেগলেক্ট করতে পারি। বুঝা গেছে? জি স্যার। ওকে, এখন আমরা বান্ডেল কন্ডাক্টর নিয়ে আমরা ইন্ডাকটেন্সে পড়ছি। তো ক্যাপাসিটেন্সে কিভাবে আমরা বান্ডেল কন্ডাক্টর গুলো ইউজ করতে পারি সেগুলো আমরা নেক্সট ক্লাসে ম্যাথমেটিক্স যখন বান্ডেল কন্ডাক্টর নিয়ে করব তখন দেখবো। বাট আজকের ক্লাসে আমরা হচ্ছে যে ম্যাথমেটিক্স দেখবো, বেসিক ম্যাথমেটিক্স গুলো দেখবো। দেন আমরা নেক্সট ক্লাসে আরো বান্ডেল কন্ডাক্টর গুলা, কারণ আমাদের বেসিক ম্যাথমেটিক্স গুলো আগে দেখতে হবে। দেন এগুলো যদি আমরা বুঝতে পারি দেন বান্ডেল কন্ডাক্টরের উপরে কিভাবে আসলে বেসিক ইকুয়েশনটাকে আমরা কনভার্ট করে বান্ডেল কন্ডাক্টরের জন্য কনভার্সনে নিয়ে যেতে পারি সেটা আমরা করতে পারবো। তো আগে আমাদের বেসিক ম্যাথমেটিক্স যেগুলো আছে, যেমন কম্পোজিট কন্ডাক্টরের তো ম্যাথমেটিক্স আমি আগেও দেখাইছিলাম, তো আজকে আরো অন্যান্য কিছু ম্যাথমেটিক্স গুলো দেখাবো। দেন হচ্ছে নেক্সট ক্লাসে যদি আমরা বান্ডেল কন্ডাক্টরের ম্যাথমেটিক্স দেখি তাহলে আমাদের ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্সের পার্ট শেষ। আমার মাত্র আরেকটা ক্লাস লাগবে ক্যাপাসিটেন্স এবং ইন্ডাকটেন্সের পার্টটা শেষ করার জন্য। তো বান্ডেল কন্ডাক্টর এখানে একটু খেয়াল করি। বান্ডেল কন্ডাক্টর তো আমরা জানি সেটা হচ্ছে একাধিক সাব কন্ডাক্টর থাকে। তো
আমি আরেকটু যাই, দেখেন আমরা জানি, আমরা এটা দেখছিলাম ইন্ডাকটেন্স বা ক্লাসে যখন করছি, তখন দেখেন বান্ডেল কন্ডাক্টর এবং কম্পোজিট কন্ডাক্টর। তো নর্মালি দেখেন যে এই দুইটার মধ্যে আগে একটু পার্থক্যটা বুঝতে হবে, যে বান্ডেল কন্ডাক্টর এবং কম্পোজিট কন্ডাক্টরের মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়। তো আমরা সেটা একটু দেখতে হবে। তো ফার্স্টে একটু খেয়াল করেন যে বান্ডেল, এটা যদি ধরেন যে একটা কন্ডাক্টর, এটা হচ্ছে একটা ওয়্যার, এবং ওয়্যারটাকে যদি আমি বলি স্ট্যান্ডিং করা আছে, এরকম করে স্ট্যান্ডিং করা হয়েছে, এটা একটা ওয়্যার। এবার আমরা একটা ধরলাম যে আরেকটা ওয়্যার আছে এখানে, দেন এরকম পোর্শন আছে, এবং এই পোর্শন গুলোর মধ্যে এরকম স্ট্যান্ডিং করা আছে প্রত্যেকটাতে। তাহলে একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমাদের কম্পোজিট কন্ডাক্টর, এটা হচ্ছে আমাদের কম্পোজিট কন্ডাক্টর, আর এটা হচ্ছে আমাদের বান্ডেল কন্ডাক্টর। এখন দেখেন বান্ডেল কন্ডাক্টরে যখন আমরা ডেফিনেশন পড়ছিলাম তখন কি বলা ছিল, যে বান্ডেল কন্ডাক্টরটা আমার গঠিত হয় এক বা একাধিক কি নিয়ে, সাব কন্ডাক্টর নিয়ে। বান্ডেল কন্ডাক্টরটা আমার গঠিত হয় এক বা একাধিক কি, সাব কন্ডাক্টর নিয়ে। এই যে প্রত্যেকটা যে লাল কালারের যে পোর্শন দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটাকে আমরা বলতে পারি এক একটা সাব কন্ডাক্টর। তাহলে দেখেন আমার বান্ডেল কন্ডাক্টর এক বা একাধিক সাব কন্ডাক্টর নিয়ে গঠিত। বান্ডেল কন্ডাক্টর দিয়ে কিন্তু বুঝতে পারতেছেন যে কন্ডাক্টরের বান্ডেল, মানে অনেকগুলো কন্ডাক্টরের বান্ডেল। তার মানে কি, এইভাবে একাধিক যে কন্ডাক্টর গুলো আছে সেই কন্ডাক্টরের বান্ডেল এরকম করে একটা বান্ডেল করা হয়েছে। ধরুন অনেকগুলো ম্যাচের কাঠি আছে, এরকম ম্যাচের কাঠিগুলোকে আমরা যদি কি করি, এভাবে রেখে রেখে একটা সুতা দিয়ে একটা বেঁধে দিই, তাহলে আমরা এটা কি বলতে পারি, যে একটা ম্যাচের বান্ডেল। ঠিক তেমনি ভাবে অনেকগুলো কন্ডাক্টরকে আমরা এভাবে পাশাপাশি রাখলাম, দেন এইভাবে একটা বান্ডেল করা হয়েছে। বান্ডেল করলে তাহলে আমরা এটা বলতে পারি যে এটা কন্ডাক্টরের বান্ডেল। এবং প্রত্যেকটা এইরকম প্রত্যেকটা যে ইচ যেগুলা, সেগুলোকে আমরা বলতেছি এক একটা সাব কন্ডাক্টর। ঠিক আছে, তাহলে এখানে যে প্রত্যেকটা পোর্শন হচ্ছে এক একটা সাব কন্ডাক্টর। তাহলে দেখেন এটা হচ্ছে আমার কম্পোজিট কন্ডাক্টর, এবং এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের বান্ডেল কন্ডাক্টর। তো ডিফারেন্স কি বোঝা গেছে? ডিফারেন্স গুলো বুঝতে হবে। বান্ডেল কন্ডাক্টরের মধ্যে যে সাব কন্ডাক্টর গুলো আছে এইগুলোর ভিতরে কি আবার স্ট্যান্ড করা? হ্যাঁ হ্যাঁ, স্ট্যান্ড করা, জি স্যার। এগুলো প্রত্যেকটা ভিতরে স্ট্যান্ড করা থাকে, করা থাকতে পারে আবার নাও থাকতে পারে, বাট নরমালি করা থাকে। বাট মেইন জিনিসটা কি বলেন তো, যে আমার বান্ডেল কন্ডাক্টর মানে কি, এক বা একাধিক কি সাব কন্ডাক্টর নিয়ে গঠিত, তাই না? কিন্তু কম্পোজিট কন্ডাক্টরে কি থাকে, কম্পোজিট কন্ডাক্টর হচ্ছে স্ট্যান্ডিং থাকে, তাই না? মেইন পার্থক্য হচ্ছে এটা, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এখন আমরা বান্ডেল কন্ডাক্টর আমরা যখন আগের ক্লাসে বা ইন্ডাকটেন্স পড়ানোর সময় দেখছিলাম, ইন্ডাকটেন্সের ক্লাসে, তো বান্ডেল কন্ডাক্টর অনেক রকমের আমরা বান্ডেল কন্ডাক্টর দেখছিলাম। কারো যদি মনে থাকে তাহলে ভালো, তারপর আমি একবার দেখাচ্ছি যে এখানে যদি এরকম একটা এবং এই দুইটা কন্ডাক্টর আছে বা দুইটা সাব কন্ডাক্টর আর কি, এবং তাদের মধ্যে পরস্পর দূরত্ব হচ্ছে আমার ডি, তাহলে এটাকে আমরা কি বলছিলাম, যে টু সাব কন্ডাক্টরের বান্ডেল, তাই না? ঠিক তেমনি একটা দুইটা এবং এটা তিনটা, তাহলে এটাকে আমরা কি বলছিলাম, তিনটা সাব কন্ডাক্টরের বান্ডেল, এবং তারা পরস্পর থেকে কত দূরত্বে আছে, ডি দূরত্বে আছে। এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা সাব কন্ডাক্টর। এবং যদি আমরা বলি যে চারটাও থাকতে পারে, 1 2 3 4, এবং প্রত্যেকটা কন্ডাক্টর থেকে আমার পরস্পর দূরত্ব হচ্ছে ডি, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি চারটা সাব কন্ডাক্টরের বান্ডেল। বুঝা গেছে?
এটা হচ্ছে 2টা সাবকন্ডাক্টরের বান্ডেল, এটা হচ্ছে 3টা সাবকন্ডাক্টরের বান্ডেল, আর এটা হচ্ছে আমার 4টা সাবকন্ডাক্টর। কারণ কি এখানে দেখেন 1টা 2টা সাবকন্ডাক্টর, 1 2 3টা সাবকন্ডাক্টর, 1 2 3 4, 4টা সাবকন্ডাক্টর। তার মানে এটা 2টা সাবকন্ডাক্টরের বান্ডেল, এটা 3টা সাবকন্ডাক্টরের বান্ডেল, এবং লাস্টেরটা 4টা সাবকন্ডাক্টরের বান্ডেল। এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা বান্ডেল কন্ডাক্টর। আমি এই কোশ্চেনে যে কোনো সংখ্যার সাবকন্ডাক্টর বান্ডেল থাকতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের হচ্ছে ক্যালকুলেশন করে নিতে হবে। তো আমরা যখন নেক্সট ক্লাসে সাব বান্ডেল কন্ডাক্টর নিয়ে আলোচনা করব তখন জিনিসটা আরো ক্লিয়ার হবে আর কি। দেখেন আপাতত এতটুকু পর্যন্ত যা পড়াইছি সব কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে আমরা আজকে একটা ম্যাথমেটিক্স করি। দেখেন আজকে আমরা একটা নর্মাল বেসিক ম্যাথমেটিক্স করব, দেন হচ্ছে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে বান্ডেল কন্ডাক্টরের ম্যাথমেটিক্স করব। তো বান্ডেল কন্ডাক্টরের ম্যাথমেটিক্স গুলো একটু কঠিন হয়, তো ওইটার জন্য আজকের ম্যাথমেটিক্সটা কাজে লাগবে। তো আমি ফার্স্টে কোশ্চেনটা লিখি, কোশ্চেনটা লিখে তারপর আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আমি এখানে যে ম্যাথটা লিখছি, কোশ্চেন যেটা, সেটা হচ্ছে আপনারা হাদিস হাদিস যে বইটা দেওয়া আছে সেই হাদিস হাদিসের বইয়ের 4.2 এক্সাম্পল যেটা, সে ম্যাথটা। তো এই কোশ্চেনের সাথে একটা আপনাদের ফিগার থাকবে।
আচ্ছা, এ কন্ডাক্টর থেকে বি কন্ডাক্টরের দূরত্ব যেটাকে আমরা বলতেছি T12, সেটা হচ্ছে 35 ফিট। এটা হচ্ছে আমার 1 নম্বর লোকেশন, এটা হচ্ছে আমার 2 নম্বর লোকেশন, এটা হচ্ছে আমার 3 নম্বর লোকেশন। আর বি এবং সি, তার মানে হচ্ছে D23 মধ্যবর্তী দূরত্ব, সেটা হচ্ছে 35 ফিট। আর D13 দেওয়া আছে 70 ফিট। তাহলে আমাদের পুরো কোশ্চেনটা রেডি। আমি আপনাদেরকে টাইম দিচ্ছি কিছুক্ষণ, এই কোশ্চেনটা 2বার পড়বেন। কোশ্চেনটা 2বার পড়ে চিত্রের সাথে মিলাবেন, তারপর হচ্ছে আমি ব্যাখ্যা করব। আপনারা আগে 2বার পড়েন কোশ্চেনটা এবং চিত্রের সাথে মেলান, আগে বুঝেন 2বার পড়ে, তারপর আমাকে বলেন, তারপর আমি ব্যাখ্যা করব। পড়ছেন? জি স্যার। আচ্ছা, স্যার এখানে যে হচ্ছে এ থেকে বি এর যে দূরত্ব, ওইটা কি হচ্ছে ইঞ্চিতে দেওয়া? ফিট। ফিটে? হুম, স্যার এখানে তোমাদের কিলোমিটারে বের করতে বলছে। হ্যাঁ, কনভার্সন করে নিতে হবে। তো দেখেন, আমি কোশ্চেন একটু যাই। কোশ্চেনে কি বলছে যে 500 কেবি 3 ফেজ ট্রান্সপোজ লাইন, মানে আমাদের এখানে যেটা সিস্টেমটা দেওয়া আছে সেটা হচ্ছে 3 ফেজ সিস্টেম, এবং এটা একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব সমান ছিল না, যে কারণে পরবর্তীতে ট্রান্সপোজ করে নিয়ে এসে এমন একটা অবস্থায় নিয়ে আসছে। এবং ভোল্টেজ কত দিচ্ছে যে 500 কেভি। তার মানে এই যে ভোল্টেজটা দেওয়া আছে সেটা হচ্ছে আমার লাইন ভোল্টেজ, লাইন টু লাইন ভোল্টেজ, এবং সেই লাইন টু লাইন ভোল্টেজ হচ্ছে আমার 500 কেভি। আচ্ছা, এখন এইখানে যে ওয়্যার গুলা ইউজ করা হয়েছে যে এ, বি এবং সি, সে ওয়্যার গুলো হচ্ছে কত অ্যালুমিনিয়াম কন্ডাক্টর, স্টিল রেইনফোর্সড। এবং এই যে নাম্বার গুলা, এই নাম্বার গুলা আসলে মডেল নাম্বার। এগুলো আমাদের এগুলো আসলে একটা কি রকমের কন্ডাক্টর ইউজ করা হয়েছে, সেই কন্ডাক্টরের মডেল নাম্বার এখানে দেওয়া আছে। এটা আপাতত এখন কাজে লাগতেছে না এই ম্যাথের জন্য, তো এটা আমাদের দরকার নাই। তারপর কি বলছে যে পার ফেজ উইথ হরিজন্টাল, তো এটা মানে উইথ হরিজন্টাল কন্ডাক্টর কনফিগারেশন এজ শোন ইন দ্য ফিগার। এই যে যেরকম ফিগারে কনফিগারেশনটা দেওয়া আছে এরকম, দি কন্ডাক্টরস হ্যাভ এ ডায়ামিটার অফ এত। তার মানে এই যে কন্ডাক্টর গুলা দেওয়া আছে সেই কন্ডাক্টরের ডায়ামিটার হচ্ছে 1.345 আইএন। এটা মানে হচ্ছে ইঞ্চিতে দেওয়া আছে। তার মানে আমার কন্ডাক্টরের ডায়ামিটার যেটা সেটা হচ্ছে 1.345 ইঞ্চ, এবং যে জিএমআরটা দেওয়া আছে সেটা হচ্ছে 0.5328 ইঞ্চ। ওকে, দেন আমাকে কি করতে বলছে? আমাকে ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স, পার ফেজের ইন্ডাকটেন্স এবং পার ফেজের ক্যাপাসিটেন্স বের করতে বলা হয়েছে লাইনের। তার মানে আমার লাইনের পার, আবার খেয়াল বলতেছি কি দেখেন কোশ্চেনটা পড়েন, ফাইন্ড দি ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স পার ফেজ পার কিলোমিটার অফ দি লাইন। তার মানে হচ্ছে ইন্ডাকটেন্সটা আমার বের করতে বলছে মিলি হেনরি পার কিলোমিটারে, এবং ক্যাপাসিটেন্স যেটা বের করতে বলছে সেটা হচ্ছে মাইক্রো ফ্যারাডে পার কিলোমিটারে। এইভাবে বের করতে হবে। তাহলে যদি হয় তাহলে ফার্স্টে আমরা হচ্ছে ইন্ডাকটেন্সের সূত্রটা লিখি এবং ক্যাপাসিটেন্সের সূত্রটা লিখি। তাহলে ইন্ডাকটেন্সের সূত্র হচ্ছে আমার 0.2 লন ডি বাই আর না জিএমটি জিএমআর। বাই জিএমআর। এটার ইউনিট হচ্ছে আমাদের মিলি হেনরি পার কিলোমিটার।
স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার এই যে আমি বলছি কন্ডাক্টর 1 এন্ড 2 এর মাঝখানে যে ডিসটেন্স D12 স্যার এখানে ইকুয়াল 35 ফিট, এটা স্যার কোত্থেকে পেলাম? এটা ফিগারে দেওয়া থাকবে, এই যেখানে কোশ্চেনে লেখা আছে দেখেন, যে এটা কিভাবে সাজানো আছে পার ফেজে, কন্ডাক্টর পার ফেজ উইথ হরিজন্টাল কন্ডাক্টর কনফিগারেশন এজ শোন ইন দ্য ফিগার। ওইটা ফিগারে দেওয়া? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, জি স্যার। যে তারা এইভাবে সাজানো আছে, এইভাবে এই অবস্থায় আছে কন্ডাক্টর গুলা। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপর দেখেন এখানে হচ্ছে আমাদের ইন্ডাকটেন্স, দেন ক্যাপাসিটেন্সের সূত্র কি ছিল? ক্যাপাসিটেন্সের সূত্র আমরা একটু আগে দেখেছি, 0.0556, দেন হচ্ছে কত লন জিএমডি বলতে পারেন এখানে, জিএমডি বাই ডি। এখানে আপনারা যদি কনফিউশন মনে হয় এখানে আপনারা যেভাবে মনে রাখতে পারেন। D/R ওইটাই তো। হ্যাঁ, আমি একটু অন্যভাবে মনে রাখি, তো সমস্যা নেই, আপনারা ডি বাই আর দিয়ে মনে রাখেন। এখানে হচ্ছে ডি বাই হচ্ছে কত আর, তাই তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ইউনিটটা হচ্ছে কত, মাইক্রোফ্যারাডে পার কিলোমিটার। পার কিলোমিটার। আচ্ছা, তাহলে দেখেন এখন আমাদের যদি ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিট্যান্স বের করতে হয়, আমাদের হচ্ছে জিএমডি বের করতে হবে, তাই না? জিএমডি কিন্তু বের করতে হবে। এখন এখানে একটু খেয়াল করে দেখবেন, এই যে ডি, এই ডিটা কিন্তু এই জিএমডি, ঠিক আছে? এই ডি মানে হচ্ছে কি, এই জিএমডি মানে হচ্ছে কি, এটা খেয়াল রাখতে হবে যে যদি এখানে ট্রান্সপোজড অবস্থায় লাইন হয়, মানে প্রথম দিকে কি ছিল না, মানে একটা কন্ডাক্টর থেকে আরেকটা কন্ডাক্টরের দূরত্ব সমান না। এই যে দেখেন একটা কন্ডাক্টর এখান থেকে এটা দূরত্ব হচ্ছে 35, এটা থেকে এটা হচ্ছে 35, বাট এটা থেকে আরেকটা দূরত্ব হচ্ছে 70। তাহলে এখানে হচ্ছে কি ডি বলছে, এই ডি মানে হচ্ছে ওরা যখন প্রমাণ করে নিছিল তখন ইকুইল্যাটারাল স্পেসিং ছিল, বাট আমরা যদি আনসিমেট্রিক্যাল স্পেসিং, মানে একটা কন্ডাক্টর থেকে আরেকটা কন্ডাক্টরের দূরত্ব সমান না, এই অবস্থায় যদি প্রমাণ করতে যায়, সেক্ষেত্রে ওরা এই ডি সিম্বলটাকে বুঝায় জিএমডি। তো ঠিক আছে, এটা ম্যাথমেটিক্স করতে করতে বুঝে যাবেন। তো এটা দেখেন এরকম হচ্ছে কি আমাদের ইকুয়েশন। ওকে, তাহলে এখন আমাকে জিএমডি বের করতে হবে, এবং জিএমআর এবং আর, এই দুইটা যদি, এই কয়েকটা জিনিস যদি আমাদের জানা থাকে, তাহলে হচ্ছে গিয়ে আমরা ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্সের মানগুলো কি করতে পারবো, ভ্যালুগুলো বের করতে পারবো। তো এখন দেখেন কিভাবে বের করতে পারি। তো জিএমডি যেহেতু আমরা বের করার নিয়ম শিখেছিলাম, দেখেন কি ছিল, যে এটা আমাদের কি সিস্টেম, থ্রি ফেজ সিস্টেম না? থ্রি ফেজ সিস্টেম। তাহলে থ্রি ফেজ সিস্টেমের জন্য রুট দিয়ে 3 লিখবেন, দেন একটা কন্ডাক্টর থেকে আরেকটা কন্ডাক্টরের দূরত্ব গুণ একটু এত, তাহলে এটা হচ্ছে কত, এই কন্ডাক্টর থেকে এই কন্ডাক্টরের দূরত্ব, তার মানে হচ্ছে D12 গুণ দিয়ে এই কন্ডাক্টর থেকে আবার এই কন্ডাক্টরের দূরত্ব, তাহলে হচ্ছে D23, 2, 3। দেন আবার এই কন্ডাক্টর থেকে এই কন্ডাক্টর, মানে প্রত্যেকটা কন্ডাক্টরের দূরত্ব আমাকে ক্যালকুলেট করে নিতে হবে সেটা। 1, 3। তাহলে এটা হচ্ছে আমাদের জিএমডি। তাহলে এখন দেখেন D12 এর ভ্যালু কত, D12 এর ভ্যালু হচ্ছে 35 ইঞ্চ না, 35 ইঞ্চ। তাহলে এখানে 35 লিখতে পারি। D2 এর ভ্যালু কত, D23 এর ভ্যালু কত, 35 ইঞ্চ। তাহলে এখানে আমরা 35 লিখতে পারি। 35 লিখতে পারি। যেমন D13 এর 70। 70 ফিট। এখন দেখেন এটা তাহলে ভ্যালু কত আসতেছে, মানটা বের করেন। মানটা লিখে দিচ্ছি, দেখেন দেখেন আপনারা এই ভ্যালুটা আনতে পারেন কিনা। মানটা হচ্ছে 44.097 ফিট। আপনারা কি অ্যান্সারটা আনতে পারছেন? না আনতে পারলে বলতে হবে। স্যার বলেন। এটা 44 রাখলেই তো হচ্ছে, 0.97 না নিলেও তো হয়। আমি চাইতেছি রাউন্ড আপ বিরোটা যত কম নেওয়া যায়। ওকে স্যার, এটা আসে। অ্যান্সারটা মিলাইতে পারতেছেন কিনা সেটা হলো কথা। আনতে পারছেন এই ভ্যালুটা? জি স্যার। আচ্ছা, জি স্যার।
ওকে, তাহলে দেখেন এটা জিএমটি মানটা আসলো, তাহলে আমরা এখানে জিএমটি পেয়ে গেছি। এখন জিএমআর, আচ্ছা, তো জিএমআরটা এখানে দেখেন জিএমটি মান হচ্ছে কত, এটা একটু আমরা আলাদা করে লিখে রাখি, এটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, এখন আমরা যেটা আনবো সেটা হচ্ছে জিএমআর। স্যার জিএমআর এর মান তো ইয়াতে দেওয়া আছে না কোশ্চেনে? হ্যাঁ, আমাকে ফিটে নিয়ে আসতে হবে। জিএমআর মান কত দেওয়া আছে দেখেন, জিএমআর এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের জিএম 0.5328। 0.5328, তাই না? কত জি দেওয়া স্যার, আছে? 0.5328, 0.53, 28। এটা ইঞ্চিতে। এখন এটাকে আমাকে ফিটে নিয়ে যেতে হবে, তাহলে এটাকে ফিটে নিতে গেলে আমাকে 12 দিয়ে ভাগ করে নিতে হবে, তো এই কারণে আমাদের ফিটে নিয়ে আসতে হবে। তো ফিটে নিয়ে আসলে 0.44, 0.444 0.0444। ফিট জি স্যার। এরকম আসবে জিএমআর এর ভ্যালু। তাহলে দেখেন আমরা হচ্ছে কি জিএমডি এবং জিএমআর এর ভ্যালু কিন্তু জানি, মানে বের করে ফেললাম আর কি। তাহলে এখন জাস্ট এখানে যদি আমি মানগুলো বসাই, জিএমডির ভ্যালু ছিল 44.097 এবং জিএমআর এর ভ্যালু হচ্ছিল কত, জিএমআর এর ভ্যালু হচ্ছে যে 0.0444। তাহলে দেখেন এটার আলটিমেটলি রেজাল্ট কত আসবে ইন্ডাকটেন্সের। ইন্ডাকটেন্সের রেজাল্টটা হবে যে আমি লিখে দিচ্ছি দেখেন 1.38 মিলি হেনরি পার কিলোমিটার। দেখেন আনতে পারছেন কিনা, এটা হচ্ছে আমাদের ইন্ডাকটেন্সের মানটা। আনতে পারছেন? দেখেন ইন্ডাকটেন্সের মান কি এটা আনতে পারছেন 1.38 মিলি হেনরি পার কিলোমিটার। জি স্যার। আচ্ছা, তাহলে ইন্ডাকটেন্সের মান হচ্ছে আমাদের এটা। আচ্ছা আসলো, তারপর হচ্ছে কি এখন তো আমাদের ইন্ডাকটেন্স গেল, এখন ক্যাপাসিটেন্সের মানটা বের করি। তো এই জিএমডি মান তো আমরা আগে জানি এটা। এখন আর মানে হচ্ছে কি রেডিয়াস, তো এখানে আমাকে দেখেন ডায়ামিটার বলে দেওয়া আছে। তো ডায়ামিটারটা হচ্ছে কত 1.345 ইঞ্চ। এই ডায়ামিটারকে যদি আমি 2 দিয়ে ভাগ দেই তাহলে আমার রেডিয়াস চলে আসবে ইঞ্চিতে, এবং আমাকে এটাকে ফিটে নিয়ে আসতে হবে, তার মানে এটাকে আবার 12 দিয়ে ভাগ দিতে হবে। বুঝা গেছে? স্যার 2 দ্বারা গুণ। ডায়ামিটার না, জি স্যার, ডায়ামিটারকে রেডিয়াসের হ্যাঁ, সাথে কি করতে হবে, 2 দিয়ে ভাগ 2 দিতে হয় দ্বারা না, ডিভাইড করতে হবে। জি স্যার, জি স্যার। এই জন্য 2 দিয়ে ডিভাইড করছি। স্যার অ্যান্সার, ওটার অ্যান্সার আসে 0.056। 0.056 56। ফিট, তাই না? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের তাহলে রেডিয়াসটা আসলো। তাহলে দেখেন এটা আমাদের ফিটে চলে আসলো, জিএমডি তো আমাদের জানা আছে, তাহলে আমরা এখন একটু মানটা বসাই। দেখেন অ্যান্সার কত আসে। দেখেন এরকম অ্যান্সার আনতে পারছেন কিনা। স্যার এটাই আসেছে। হ্যাঁ, তাহলে আমাদের ক্যাপাসিটেন্সের মান আসলো কত, ক্যাপাসিটেন্সের মান আসলো হচ্ছে তাহলে আমাদের
0.0083 মাইক্রোফ্যারাডে পার কিলোমিটার। মাইক্রোফ্যারাড 10/60 লিখে দিলে তো। মানে মাইক্রো পরিবর্তে 10/6 লিখলে লিখে দিলে স্যার। আপনি এটার সাথে আরো 10^6 লিখতে চান? মানে মাইক্রো উঠাই দিলে ডিভাইড করতে হবে। এটা তো আমার মাইক্রোফ্যারাডে আসছে তো। ইউনিটটা যা আছে তাই একজ্যাক্ট রাখবো। হ্যাঁ, তো আমরা মাইক্রোফ্যারাডে পার কিলোমিটারই নিয়ে আসলাম। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা আমাদের আসলে কোশ্চেনে বের করতে বলছিল, ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স, এই দুইটা জিনিস আমাদের বের করতে বলা হয়েছিল। এবং আমরা কোশ্চেন থেকে যে সলভ করে আমরা হচ্ছে কি এই দুটো জিনিস আমরা বের করে নিয়ে আসলাম। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আজকে ম্যাথমেটিক্স। আমরা দেখেন আগে একটা হচ্ছে কম্পোজিট কন্ডাক্টরের ম্যাথমেটিক্স করছিলাম একটু আগে, মানে অনেক আগে দেখবেন একটা ম্যাথমেটিক্স দেখাইছিলাম। দেন হচ্ছে আজকে একটা ম্যাথমেটিক্স দেখাইলাম। এরকম ভাবে আমরা যেরকম অনেকগুলো ম্যাথমেটিক্স দেখাইছি, তো নেক্সট ক্লাসে হচ্ছে কি আমরা বান্ডেল কন্ডাক্টরের কিছু ম্যাথমেটিক্স দেখবো। ওই ম্যাথমেটিক্স দেখলে আমাদের হচ্ছে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। দেন আমরা চলে যাব হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবলে। ঠিক আছে, আমরা চলে যাব আন্ডারগ্রাউন্ড কেবলে। তো আজকের ক্লাসের কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন? না স্যার, কোনো কোশ্চেন নেই। আচ্ছা, আপনারা হচ্ছেন ডিবি সেকশন আপনারা? জি স্যার। হুম হুম, ঠিক আছে। আপনারা কি অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলছেন? জি স্যার। আচ্ছা, অ্যাটেন্ডেন্স দেওয়া ফেললে আর যদি কোনো কোশ্চেন না থাকে